নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। পুরো বিশ্বের নজর যখন মিডল ইস্টের বিধ্বংসী যুদ্ধের দিকে, যখন আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো পালাবার পথ খুঁজছে, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এমন একটা চাল চেলেছেন যা গোটা বিশ্বের জিওপলিটিক্সকে নাড়িয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে ভারতের এই সার্জিক্যাল ডিপ্লোমেসি কি বিশ্ব শান্তির জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? কেন ঠিক এই মুহূর্তেই সংযুক্ত আরব আমিরাত বা ইউএই পাকিস্তানের থেকে বিলিয়ন ডলারের লোন ফেরত চাইল? কেন ভারত হঠাৎ ইরান থেকে তেল কেনা শুরু করলো? আজকের এপিসোড শুধু নিউজ নয়, এটি একটি আন্তর্জাতিক দাবার লড়াইয়ের বিশ্লেষণ। অদ্ভুত মনে হলেও এটাই আজ ধ্রুব সত্য, এটাই অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, প্রথমেই নজর দিন স্ক্রিনে দেখানো এই গুরুত্বপূর্ণ হেডলাইনটির দিকে। টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার জানাচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যখন একটা অত্যন্ত ভঙ্গুর এবং অস্থির 2 সপ্তাহের যুদ্ধবিরতি বা সিজফায়ার চলছে, ঠিক সেই জটিল সময়ে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুবাই পৌঁছালেন। এখন প্রশ্ন হলো, কেন এই টাইমিং? কেন এই সংকটকালেই তিনি সেখানে গেলেন? ভূরাজনীতির ভাষায় এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। যখন পশ্চিমা মিডিয়া বা ওয়েস্টার্ন মিডিয়া হাহাকার করছে যে পুরো মিডল ইস্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ভারত অত্যন্ত ঠান্ডা মাথায় সেখানে গিয়ে নিজের প্রভাব বা জিওপলিটিক্যাল ফুটপ্রিন্ট পোক্ত করলেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আজ আগ্নেয়গিরির মতো। ইসরায়েল লেবাননের ভেতরে ঢুকে হানা দিচ্ছে, ইরান পাল্টা মিসাইল ছুড়ছে, আর লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক জাহাজগুলোকে টার্গেট করছে। এই অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে জয়শঙ্করের ইউএই সফর কোনো সাধারণ কফি ডিপ্লোমেসি বা সাধারণ কূটনৈতিক সৌজন্য বিনিময় নয়, এটি একটি ক্যালকুলেটেড মুভ। এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন, যা আমাদের অনেক তথাকথিত বিশ্লেষক এড়িয়ে গেছেন। ভারত কিন্তু যুদ্ধের উত্তাপ বাড়ার ঠিক আগেই একটি হাই লেভেল ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছিল। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে ইরান ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা ভারতীয়রা যেন দ্রুত ফিরে আসে। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, ওয়াই নাও? কেন আগে বলা হলো না? আসলে ভারত সরকার পরিস্থিতিকে মাইক্রো লেভেলে পর্যবেক্ষণ করছিল। যখন আমাদের ইন্টেলিজেন্স কনফার্ম করলো যে উত্তাপ এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাবে, তখনই নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই অ্যাকশন নেওয়া হলো। এটা ভারতের প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসির একটা বড় উদাহরণ। ভারত আজ আর কেবল গ্যালারিতে বসে থাকা দর্শক নয়, ভারত আজ গ্লোবাল স্টেজের একজন শক্তিশালী ডিসিশন মেকার। ডক্টর জয়শঙ্কর সরাসরি ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে 1-to-1 বৈঠক করেছেন। এর মূল উদ্দেশ্য হল ভারতের গ্লোবাল সাপ্লাই চেন এবং এনার্জি সিকিউরিটিকে নিশ্ছিদ্র করা। লোহিত সাগরের অস্থিরতার কারণে ভারত চায় ইউএইকে গালফ অঞ্চলের প্রধান স্ট্র্যাটেজিক নোঙর বা প্রাইমারি অ্যাঙ্কার হিসেবে ব্যবহার করতে। খেয়াল করে দেখুন, সম্প্রতি সৌদি আরব যখন পাকিস্তানের সাথে নতুন করে ডিপ্লোম্যাটিক রোম্যান্স শুরু করেছে, যা ভারতের জন্য কিছুটা হলেও চিন্তার কারণ ছিল, ঠিক তখনই জয়শঙ্কর ইউএইর সাথে ভারতের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। এক চালে তিনি যেমন পাকিস্তানকে এই অঞ্চল থেকে কার্যত আইসোলেট বা বিচ্ছিন্ন করে দিলেন, তেমনি ভারতের জ্বালানি তেলের নিশ্চিত যোগানও পাকা করে ফেললেন। এটা স্রেফ সফর নয়, এটা হলো শত্রুকে ঘরের কোণে ঠেলে দিয়ে নিজের দুর্গ মজবুত করার এক অদ্ভুত অথচ বাস্তব কৌশল। বন্ধুরা, এবার নজর দেওয়া যাক আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন, এর হেডলাইনটি ভালো করে পড়ুন। টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার জানাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই পাকিস্তানকে দেওয়া $2 বিলিয়ন লোন আর রোল ওভার বা নবায়ন করতে রাজি নয়। সহজ ভাষায় বলতে গেলে ইউএই তাদের টাকা ফেরত চাইছে। এর মানেটা বুঝতে পারছেন? এর মানে হলো দেউলিয়া পাকিস্তানের ভিখারির থালা থেকে শেষ রুটিটুকুও আজ কেড়ে নেওয়া হচ্ছে। পাকিস্তান যেখানে আশা করেছিল যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার সুযোগ নিয়ে তারা আরব দেশগুলোর থেকে আরও কিছু সাহায্য বা খয়রাত পাবেন, সেখানে ঠিক উল্টোটা ঘটল। ইউএইর এই সিদ্ধান্ত পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর এক প্রকার ডেথ ব্লো বা মরণ কামড়।
ইউএই এবং পাকিস্তানের সম্পর্ক আজ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। কিন্তু কেন? এর পেছনে রয়েছে পাকিস্তানের সেই পুরনো এবং নোংরা ডাবল গেম। পাকিস্তান যখনই কোনো বিপদে পড়ে তখনই সে ইউএইকে গুরুত্ব না দিয়ে সৌদি আরবের কাছে গিয়ে হাত পাতে। এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে তারা অনেক সময় ইউএইর আঞ্চলিক স্বার্থে আঘাত করতেও পিছপা হয় না। পাকিস্তান ভেবেছিল যে মিডল ইস্ট ক্রাইসিসের এই টালমাটাল অবস্থায় তারা হয়তো তুরুপে তাস হয়ে উঠবে, কিন্তু তার বদলে ইউএই তাদের উপর চরম ইকোনমিক প্রেশার তৈরি করে বুঝিয়ে দিল যে ফ্রি লাঞ্চের দিন শেষ। পরিস্থিতি এখন এতটাই খারাপ যে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের মিডিয়া এখন ন্যাশনাল টেলিভিশনে দাঁড়িয়ে ইউএইকে সরাসরি অপমান করতে শুরু করেছে। তারা অভিযোগ করছে যে ইউএই নাকি এখন পুরোপুরি ভারতের হাতের পুতুল বা পাপেট স্টেট হয়ে গেছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হলো ভারত আজ ইউএইর তৃতীয় বৃহত্তম ট্রেডিং পার্টনার। আমাদের মধ্যে $1 বিলিয়ন কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই হয়েছে, যা দুই দেশের বাণিজ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পার্থক্যটা এখানে, পাকিস্তান যেখানে গালফ দেশগুলোর কাছে শুধু লোন বা ভিক্ষা চাই, ভারত সেখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট দেয়। ইউএইর সভারেন ওয়েলথ ফান্ড আজ ভারতের হাইওয়ে, পোর্ট এবং টেকনোলজি সেক্টরে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তাই ডক্টর জয়শঙ্কর যখন দুবাই বা আবুধাবিতে পা রাখেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিংবা সেনাপ্রধান আসিম মুনিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। পাকিস্তান আজ গালফ রাজনীতিতে পুরোপুরি ব্রাত্য এবং জিওপলিটিক্যালি আইসোলেটেড হয়ে গেছে। তাদের আর বিশ্বাস করার মতো কোনো বন্ধু ওই অঞ্চলে অবশিষ্ট নেই। আর এটাই হলো আধুনিক ভূরাজনীতির সবথেকে বড় নিষ্ঠুরতা এবং অদ্ভুত অথচ বাস্তব এক সত্য। বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবা খেলায় সবথেকে বড় চমক কিন্তু লুকিয়ে আছে এই নির্দিষ্ট খবরের মধ্যে। প্রায় দীর্ঘ 7 বছরের এক লম্বা বিরতির পর ভারত পুনরায় ইরান থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা শুরু করেছে। আপনারা স্ক্রিনে হেডলাইনটি ভালো করে দেখুন। আমেরিকার প্রবল রক্তচক্ষু এবং নিষেধাজ্ঞার হুমকিকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েই এই বড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পেছনে ফিরে তাকালে দেখা যায় 2019 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসনের প্রবল চাপে এবং CAA-TS এর মতো নিষেধাজ্ঞার ভয়ে ভারত ইরানের সাথে তেল ব্যবসা পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছিল। তার ফল কি হয়েছিল? ইরানের সাথে ভারতের ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এক প্রবল তিক্ততা তৈরি হয়েছিল। ক্ষুব্ধ ইরান এমনকি কাশ্মীর ইস্যুতেও মাঝে মধ্যে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছিল। কিন্তু আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানতেন যে ইমোশন দিয়ে জিওপলিটিক্স চলে না। তাই প্রকাশ্য বিবাদ থাকলেও ভারত তলে তলে ইরানের সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এবং হটলাইন যোগাযোগ বজায় রেখেছিল। আজ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে গ্লোবাল সাপ্লাই চেইন বা তেলের যোগান ব্যবস্থা বিপন্ন, তখন ভারত সরাসরি ইরানের সাথে ডিল করে বিশ্বকে চমকে দিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, এর সুবিধা কি? খুব সহজ। ইরান থেকে সরাসরি এবং সস্তায় তেল আসা মানে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালে রাখা। ভারতের মতো এক বিশাল উন্নয়নশীল দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই সস্তা জ্বালানি অপরিহার্য। আর এর বিনিময়ে ইরান কি পাচ্ছে? ইরান পাচ্ছে ভারতের বিশাল বাজার এবং অর্থ, যা দিয়ে তারা বর্তমানে তাদের ভেঙে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও অক্সিজেন দিতে পারছে। অর্থাৎ এটি একটি উইন উইন সিচুয়েশন। আমেরিকা ভারতকে বারবার সতর্ক করেছে, পরোক্ষভাবে হুমকিও দিয়েছে যেন আমরা ইরান বা রাশিয়ার থেকে কোনো বাণিজ্যিক সম্পর্কের আশা না রাখি। কিন্তু ভারতের জবাব আজ অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। ন্যাশনাল ইন্টারেস্ট কামস ফার্স্ট। এই যে বুক চিতিয়ে নিজের স্বার্থের কথা বলা, কারোর কোনো ডিকটেশন বা হুমকি না মেনে চলা, এটাই হলো আজকের নতুন ভারতের পরিচয়। জয়শঙ্করের এই সাহসী নীতি প্রমাণ করে যে ভারত আজ আর কোনো সুপার পাওয়ারের লেজুর বৃত্তি করে না। ইরান আজ ভারতের জন্য কেবল তেলের খনি নয়, এটি মধ্য এশিয়া এবং আফগানিস্তানে ঢোকার জন্য ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক গেটওয়ে। আর এই মাস্টার স্ট্রোকের মাধ্যমেই জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রু বা মিত্র থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। আর এটাই
আজকের অদ্ভুত অথচ বাস্তব সত্য। বন্ধুরা, এবার আমরা আলোচনার সেই অধ্যায়ে এসেছি যেটিকে এই পুরো জিওপলিটিক্যাল নাটকের মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। 2026 সালে ভারত আয়োজন করতে চলেছে অত্যন্ত হাই প্রোফাইল ব্রিক্স সামিট। আপনারা স্ক্রিনে দেওয়া হেডলাইনটি খুব ভালো করে দেখুন। ভারত ইতিমধ্যেই সৌদি আরব, ইউএই এবং ইরানকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছে। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, এতে বিশেষত্ব কী? বিশেষত্ব হলো এই যে এই তিনটে দেশ বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতির তিন মেরু এবং তারা একে অপরের দীর্ঘদিনের পরম শত্রু। বিশেষ করে ইরান এবং সৌদি আরবের মধ্যে যে ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্ব তা পুরো বিশ্ব জানে। কিন্তু ডক্টর এস জয়শঙ্কর এমন এক গোপন ব্লুপ্রিন্ট বা স্ট্র্যাটেজিক রোডম্যাপ তৈরি করেছেন যাতে এই তিন মহাশক্তিকে ভারতের মাটিতে একই টেবিলে বসানো যায়। জয়শঙ্করের এই পরিকল্পনা যদি সফল হয় তবে কয়েক দশকের পুরনো পশ্চিমী দেশগুলোর দাদাগিরি বা ওয়েস্টার্ন হেজিমনি চিরতরে খতম হয়ে যাবে। আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলো সবসময় চেয়ে এসেছে যে মিডল ইস্ট যেন সবসময় অশান্ত থাকে, কারণ সেখানে যুদ্ধ চললে তাদের বিলিয়ন ডলারের অস্ত্রের ব্যবসা সচল থাকে। কিন্তু ভারত এখানে একদম উল্টো পথে হাঁটছে। ভারত চায় এই অঞ্চলে স্থায়ী শান্তি এবং উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। জয়শঙ্কর সম্প্রতি ইউএই সফরে গিয়ে ব্রিক্সের এই এজেন্ডা আগেভাগেই সেট করে দিয়ে এসেছেন। তিনি অত্যন্ত সুকৌশলে ইউএইর নেতৃত্বকে বুঝিয়েছেন যে পশ্চিমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে তাদের জন্য বিপজ্জনক হতে পারে। ভারত আজ নিজেকে কেবল একটি দেশ হিসেবে নয়, বরং পুরনো গ্লোবাল সাউথের অবিসংবাদী নেতা বা ভয়েস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা যখনই গালফ কান্ট্রিগুলোর সাথে কথা বলি তখন আমরা তাদের কেবল ক্রেতা বিক্রেতার চোখে দেখি না, বরং আমরা তাদের নিরাপত্তার গ্যারেন্টি দিই। সৌদি আরব বর্তমানে পাকিস্তানের সাথে সামরিক সখ্যতা বা রোমান্স দেখালেও রিয়াদের শাসকরা খুব ভালো করেই জানেন যে বিংশ শতাব্দীর এই জটিল পৃথিবীতে যদি লং টার্ম গেম খেলতে হয় তবে ভারতের মতো শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনীতির পাশে থাকতেই হবে। 2026 সালের এই ব্রিক্স সামিট হবে সেই ঐতিহাসিক মঞ্চ যেখান থেকে ভারত বিশ্বশক্তির মেরুকরণ বা গ্লোবাল পোলারাইজেশন পুরোপুরি বদলে দেবে। ভারত আর শুধু দক্ষিণ এশিয়ার কোনো আঞ্চলিক শক্তি নয়। ডক্টর জয়শঙ্করের প্রতিটি পদক্ষেপ আজ প্রমাণ করে দিচ্ছে যে ভারত এখন একটি ইমার্জিং গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে। আমাদের এই উত্থান হয়তো অনেকের চোখে অদ্ভুত ঠেকতে পারে, কিন্তু বর্তমানে বিশ্বের প্রেক্ষাপটে এটাই আজ চরম বাস্তব। বন্ধুরা, জয়শঙ্করের এই সফর আমাদের একটা শিক্ষাই দেয়, পুরনো ডিপ্লোমেসির দিন শেষ। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে যুদ্ধ কেবল সীমান্তে হয় না, যুদ্ধ হয় অর্থনীতির টেবিলে, যুদ্ধ হয় তেলের পাইপলাইনে। ভারত আজ সেই যুদ্ধের সেনাপতি। পাকিস্তান আজ নিজের কর্মফলের ধ্বংসের পথে, আর ভারত তার বুদ্ধিমত্তা দিয়ে গোটা বিশ্বকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছে। মিডল ইস্টের এই দাবানল থেকে ভারত শুধু নিজেকে বাঁচাচ্ছে না, বরং পুরো বিশ্বের ইকোনমিক মেল্টডাউন রুখে দেওয়ার চেষ্টা করছে। জয়শঙ্করের এই মাস্টার স্ট্রোক আগামী কয়েক দশকে ভারতের অবস্থানকে হিমালয়ের মতো উঁচু করে দেবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন ভারতই পারবে মিডল ইস্টে শান্তি ফেরাতে? অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন, দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।